হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের অডিয়েন্স থেকে কেউ একজন বলবেন আমাদের কথা শোনা যাচ্ছে ক্লিয়ারলি? ডিয়ার অডিয়েন্সেস, আপনারা যারা আছেন একটু জাস্ট অল ক্লিয়ার ভাইয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ শ্রাবণ। সো ডিয়ার অডিয়েন্সেস, আপনারা যারা জয়েন করেছেন, আপনারা একটু কাইন্ডলি আপনাদের নেটওয়ার্কের মধ্যে শেয়ার করে দিবেন যাতে আমরা আমাদের বাংলাদেশের অসংখ্য স্টুডেন্ট সুযোগ পায় আমাদের করার জন্য, আমাদের এই লাইভ ভিডিওটি দেখার জন্য এবং জানতে পারে। আহ, অনেকের অনেক কোশ্চেন্স রয়েছে। সো আমাদের গেস্ট এক্ষুনি চলে আসবে। আমাদের সাথে আজকে আসছেন রাহবিরুল ইসলাম রুবায়েত ভাই। সো আমি রুবায়েত ভাইকে লাইভে নিয়ে আসছি। আর যে মুহূর্তে লাইভে নিয়ে আসছি সেই মুহূর্তে প্লিজ আপনারা একটু আহ, এই ভিডিওটি আপনাদের প্রোফাইলে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পায়। ওকে। হ্যালো রুবায়েত ভাই, কেমন? হ্যাঁ নূরের ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। কোনোভাবে কি ইকো হচ্ছে? আমার এখান থেকে হচ্ছে না। I'm good. আমার কথা ক্লিয়ারলি? হ্যাঁ, আমি আপনার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। হ্যাঁ। ওকে, অলরাইট। রুবায়েত ভাই, এখন কয়টা আপনার ওখানে? হ্যাঁ, আমি হচ্ছে ইস্টার্ন স্ট্যান্ডার্ড টাইম। আমি এখানে টরন্টো, কানাডাতে। সো আমার এখানে এখন 10:30 বাজে সকাল। ওকে, সকাল। থ্যাংক ইউ সো মাচ আমাদের সাথে জয়েন করার জন্য। ডিয়ার অডিয়েন্সেস, রুবায়েত ভাই আমাদের ভয়ঙ্কর একজন এক্সপেরিয়েন্স মানুষ। আর আমি ওনার সাথে কাজ করেছি। উনি শুধু আপনাদের সাথে কথা বলতে আসেননি বা শেয়ার করতে আসেননি। উনি ইভেন্চুয়ালি আমার নিজেরও মেন্টর। আমি নিজেও ওনার কাছ থেকে অনেক কিছু শুনেছি, শিখেছি। ইন্ডাস্ট্রিতে যে সময় আমরা একসাথে কাজ করেছি। এখন রুবায়েত ভাই আসলে দেশের বাইরে চলে গিয়েছে। তো রুবায়েত ভাই সবকিছু শেয়ার করবেন, ওনার এক্সপেরিয়েন্সটা, উনি এখন কি করছেন। আম রুবায়েত ভাই, আপনি একটু আমাদের অডিয়েন্সদের সাথে আপনার এক্সপেরিয়েন্সটা শেয়ার করবেন প্লিজ? আপনার পরিচয়টা দিয়ে দিবেন শুরুতে। আপনি মনে হয় মিউটেড রুবায়েত ভাই। জি, অবশ্যই। এখন কি শোনা যাচ্ছে কিনা? আমি জানি অনেকে বলছেন যে ইকো হচ্ছিল। Probably because I was on my speaker. আশা করি এখন একটু ঠিক আছে। হ্যাঁ, এখন ঠিক আছে। Okay. হ্যাঁ, thank you, Noor bhai, for the generous introduction. আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আছি আজ প্রায় 15 বছর হলো। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ। দেন আমি জয়েন করি একটা লোকাল কোম্পানিতে। ওখানে ছিলাম প্রায় 1 বছরের মতো। সেখান থেকে আমার সৌভাগ্য হয় নিউজক্রেডের সাথে কাজ করার, যেখানে আমি আর আপনি একসাথে কাজ করেছি অনেকদিন। নিউজক্রেড এখন যেটা অপটিমাইজড হিসেবে পরিচিত। আমরা ওখানে একদম শুরুর দিকের এমপ্লয়ি, যারা দেখেছি নিউজক্রেড একটা ছোট কোম্পানি থেকে বিশাল বড় একটা কোম্পানিতে পরিণত হতে। যাই হোক, আমি নিউজক্রেডে ছিলাম প্রায় 8 বছরের মতো। সেখান থেকে আমি যখন চলে আসি কানাডাতে চলে আসি, তারপর ওখানে কিছুদিন রিমোটলি কাজ করি বিভিন্ন কোম্পানির সাথে, এবং তারপর আমি জয়েন করি Shopify, যেটা one of the largest tech companies in Canada. ওখানে ছিলাম আমি 5 বছর। অ্যান্ড ওখানে আমি ইভেন্চুয়ালি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার পজিশনে যাই, from a software engineering position. And গত কয়েক মাস আগে আমি then again সুইচ করি একটা নিউ কোম্পানিতে। নাও ইটস কল্ড Abnormal Security. এটা একটা আমেরিকান কোম্পানি, অ্যান্ড এরা সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করে। আমি এখানে একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে কাজ করি। সো দ্যাটস kind of like very brief introduction of my career track. Yeah, it's a huge experience. It's been like 14 years, right? Rubait bhai, হ্যাঁ। Wow, a huge experience. Okay, yeah. সো রুবায়েত ভাই, এমনিতে আজকে আমাদের বেসিক্যালি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের জন্য বা যারা বিগিনার লেভেলে আছে বা টেক ইন্ডাস্ট্রিতে আসতে চাচ্ছে, সো ইট ইজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর দেম টু লার্ন ফ্রম ইউ। ডেফিনেটলি আমাদের অডিয়েন্সদের অনেক কোশ্চেন থাকবে।
আমরা একটি ফর্ম দিয়েছিলাম। সো ফর্মের মধ্যে অনেকে অনেক কোশ্চেন করেছিল। আমরা সেগুলোর ওয়ান বাই ওয়ান অ্যান্সার দিব। আর ডিয়ার অডিয়েন্সেস, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাদের লাইভের কমেন্টসে কোশ্চেনটি করলে আমরা পেয়ে যাব এবং সেটি সারফেস করে আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো পাশাপাশি রুবায়েত ভাই তার ওনার জব এক্সপেরিয়েন্সের যে ব্যাপারগুলো, তারপর কোথায় কোথায় জব করেছেন, বিভিন্ন কোম্পানিতে জব করে সেগুলো বললেন। পাশাপাশি রুবায়েত ভাইয়ের আরেকটি পরিচয় আছে, উনি একজন অথর। সো উনি যেটি করেছিলেন অনেক বছর আগে, পিএইচপি অ্যান্ড মঙ্গোডিবি ওয়েব ডেভেলপমেন্ট বিগিনার্স গাইড নামে একটি বই লিখেছিলেন। সো রুবায়েত ভাই আমাদেরকে একটু এই ব্যাপারটাতে বলবেন বা এটার মোটিভেশনটা কি ছিল, এই জিনিসটা সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন আপনার এই পাবলিশিংটার ব্যাপারে। শিওর। মোটিভেশনটা ছিল এরকম যে আমি ওই সময়কার দিকে কারো একজনের একটা বায়োগ্রাফি বা ব্লগ পোস্ট করি, যেখানে এই ব্যক্তি ছিলেন একজন খুব সফল কমিক স্ট্রিপ রাইটার, মানে ওই যে পত্রিকায় যে কমিক আসে সেটা কমিক স্ট্রিপ রাইট করে, এবং হি ওয়াজ ভেরি ফেমাস ডুইং রাইট। তো তার বক্তব্য ছিল যে সে ছবি আঁকতে পারে, বাট অবভিয়াসলি সে পৃথিবীর সবচেয়ে সেরা আঁকিয়ে না, মানে তার চেয়ে আরো ভালো লোকজন আছে যারা আরো ভালো ছবি আঁকতে পারে, রাইট? হি ওয়াজ ফানি, তার সেন্স অফ হিউমার আছে, বাট অবভিয়াসলি নট দ্য ফানিয়েস্ট পার্সন, লাইক তার চেয়ে অনেক ফানি পার্সন আছে। সো উনি ছবি আঁকতে পারে, হি ইজ ফানি, দুটো যদি কম্বাইন করে এমন কিছু একটা ক্রিয়েট করা যায় যেটা মানুষ পছন্দ করে এবং হি ক্যান জেনারেট ভ্যালু উইথ ইট, that's how he got them motivated to create a comic strip, and সেটা somehow became popular. So আমার ওইখান থেকে একটা মোটিভেশন আসছে যে what are the things that I can do যেটা আমি কম্বাইন করে একটা বড় কিছু তৈরি করতে পারি। সো আমি প্রোগ্রামিং অবভিয়াসলি পারি, আমি ওই ফিল্ডে আছি, নট দ্য বেস্ট প্রোগ্রামার ইন দ্য ওয়ার্ল্ড, আমার চেয়ে আরো অনেক ভালো প্রোগ্রামার আছে। অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে আমি লিখতে পছন্দ করতাম, এখন একটু কম করি, বা তখন আমি ব্লগিং করতাম এবং পড়তে এবং লিখতে অনেক পছন্দ করতাম। সো প্রোগ্রামিং আর লেখা দুটাকে যদি কম্বাইন করে কিছু একটা ক্রিয়েট করা যায় যেটা মানুষ একসেপ্ট করে, দ্যাট ওয়াজ মাই মোটিভেশন। সো বই লেখার উদ্দেশ্য বা উৎসাহটা ওখান থেকে এসেছে মন। That's a great motivation. No, definitely. Just connecting dots between multiple things, এটা একটা ডেফিনেটলি ভালো আউটকাম আসে। সো আমরা এখন আমাদের অডিয়েন্সদের যে সমস্ত কোশ্চেন্স করেছিলেন আমাদের গুগল ফর্মে, তো সেই ফার্স্ট কোশ্চেনটি আমি সারফেস করছি। কোশ্চেনটি হচ্ছে, রুবায়েত ভাই এগুলোর ওয়ান আফটার অ্যানাদার অ্যান্সার দিবেন। I am doing competitive programming for 2 years but couldn't make sufficient progress. At this situation, what can I do to enter into the software industry? Probably এটা আমাদের অনেকেরই একটা, অসংখ্য স্টুডেন্টের একটা কমন প্রবলেম যে অনেকদিন কম্পিটিটিভ প্রোগ্রামিং করে কিন্তু হয়তো বা ভালো মতো করে না বা সুযোগ পায় না, সেই জন্য আসলে পিছিয়ে পড়ে অনেক সময়। তো সেক্ষেত্রে আসলে ওদের জন্য অ্যাডভাইস কি হবে রুবায়েত ভাই আমাদের যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য? শিওর। সো একটা জিনিস যেটা আমি আমার ছাত্র জীবন থেকে মানে রিলেট করতে পারি ইজ, আমাদের সবাইকে বলা হতো, মানে উৎসাহ দেওয়া হতো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ পার্টিসিপেট করার জন্য, এন্ড ইজ এ গুড থিং। কম্পিটিটিভ প্রোগ্রামিং আপনার ইট টেকস আ লট অফ স্কিল, ইট টেকস আ লট অফ হার্ড ওয়ার্ক টু বিকাম গুড অ্যাট ইট। এবং যারা এটাতে খুবই শাইন করে তারা তারা ফিউচারে অনেক বড় বড় কোম্পানিতে জব পায়, লাইক গুগল বা ফেসবুক। ওইখানে তাদেরকে ওরা যখন হায়ার করে, তারা তো এরকম এরকম লোকজন যদি হায়ার করে যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো, ঠিক আছে? বাট জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং সবাই ওইরকম পছন্দ করে না। অনেকে ভাবে যে এটাই আমাকে করতে হবে এবং এটা না করলে আমার ক্যারিয়ার নাই। জিনিসটা ভুল। আমি কখনো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ ভালো ছিলাম না, মানে এখনো ভালো না। এবং আচ্ছা। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, গুগল বা ফেসবুক ছাড়াও পৃথিবীতে প্রচুর অপরচুনিটি আছে, ঠিক আছে? সো হাউ ক্যান ইউ এন্টার ইন দ্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি? কোনো ব্যারিয়ার নেই। আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং করেছেন, ভেরি গ্রেট। আপনার স্কিল সেট আছে, আপনার মানে উৎসাহ আছে। আপনি জানেন কিভাবে হাউ টু কোড। সো আমি যেটা বলবো, যদি আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিং এ এনাফ
return na ashe, return on investment na ashe, shift your focus to doing something else, like building something. সফটওয়্যার তৈরি করা এবং যেটা এবং খুবই ম্যাচিওর এন্টারপ্রাইজ রেডি সফটওয়্যার তৈরি করতে এরকম না, build a website, build an iPhone app, build something, build an Android app, কিছু একটা তৈরি করেন এবং নিজের নিজের স্কিল সেটটা গ্রো করতে থাকেন। আলটিমেটলি যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ঢুকে তাদের তাদের মূল কাজ হচ্ছে build software. So if you want to enter the industry, create your portfolio of software that you can write. So আমি সেটাই বলবো। ট্রু, থ্যাংক ইউ রুবায়েত ভাই। আর আপনি মাঝখানে একটা পয়েন্ট উল্লেখ করেছেন যে আমার কম্পিটিটিভ প্রোগ্রামিং শিখতে হবে, এইটাই একমাত্র জিনিস, এটা না করলে আমাদের লাইফ শেষ। এটা অনেকেরই পারসেপশন থাকে, পার্টিকুলারলি যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে অনেকেই। তো রুবায়েত ভাই যেটা বললেন, আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু হান্ড্রেডস অফ অপরচুনিটিস আছে, যে কম্পিটিটিভ প্রোগ্রামিং ইজ নট দ্য অনলি অপশন। এখন আবার ভালো লাগারও বিষয় আছে। মূলত ফ্রাস্ট্রেশন একটা জায়গা থেকে চলে আসে, অনেকেই মনে করে যে এটাই আমার করতে হবে, জোর করে নিজের উপরে চাপিয়ে দিচ্ছে, এবং যখন এটাতে সাকসেসফুল হচ্ছে না বা আউটকামটা আসছে না, তখন ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে। সো ডেফিনেটলি এই সিচুয়েশনে যারা আছেন, ডেফিনেটলি ভাইয়ার যে অ্যাডভাইসটা, দিস ইজ এ গ্রেট অ্যাডভাইস, এবং হয়তো আমিও এই ধরনের অ্যাডভাইস দিতাম। সো প্লিজ ফিল ফ্রি টু ফলো দ্যাট। আমাদের তারপরের যে কোশ্চেনটি হচ্ছে, আই এম এ ফোর্থ ইয়ার স্টুডেন্ট অ্যান্ড আই হ্যাভ লিটিল প্রোগ্রামিং অর ডেভেলপমেন্ট নলেজ, ক্যান আই স্টিল বিকাম এ গ্রেট ইঞ্জিনিয়ার? প্রবাবলি এটা আগেরটার সাথে কিছুটা অ্যান্সার দেয়া হয়েছে। স্টিল জাস্ট বিল্ড সামথিং। ভাইয়া যেটা বললেন যে আমরা কিন্তু ইন্ডাস্ট্রিতে প্রতিদিন এসে কম্পিটিটিভ প্রোগ্রামিং করি না, সফটওয়্যার কোম্পানিতে ঢোকার পর কম্পিটিটিভ প্রোগ্রামিং করা হয় না, উই বিল্ড সামথিং। হ্যাঁ, আমাদের নলেজটাকে কাজে লাগাই, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম হয়তো অ্যাপ্লাই করি সেই জিনিসগুলোতে ইফিসিয়েন্সি বাড়ানোর জন্য। বাট ইটস নট লাইক যে এভরিডে আমরা আসলাম সকাল থেকে বিকাল পর্যন্ত কম্পিটিটিভ প্রোগ্রামিং করতেছি, নট লাইক দ্যাট। আর প্রবলেমের ডেফিনেশন আসলে ইন্ডাস্ট্রিতে একটু অন্যরকম। যেমন হচ্ছে যে ওখানে হয়তো স্পেসিফিক প্রবলেম, আমরা যে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম শিখেছি কম্পিটিটিভ প্রোগ্রামে ওই রিলেটেড প্রবলেম সলভ করছি, কিন্তু ইন্ডাস্ট্রিতে হচ্ছে যে আমার লোড করতে বেশি সময় লাগতেছে। হ্যাঁ, এটা একটা প্রবলেম। তারপর ইভেন আমাকে একটা কাজ দেয়া হলো, এটা আমার সামনে এখন প্রবলেম, এটা আমি কিভাবে সলভ করব? মানে প্রবলেমের ডেফিনেশনটা ইন্ডাস্ট্রিতে আসলে একটু চেঞ্জ হয়ে যায় আর কি। মানে এভরি মোমেন্ট আমি প্রবলেম ফেস করি। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা, তারপরের যে কোশ্চেনটি, সেটা হচ্ছে যে আই এম এ থার্ড ইয়ার স্টুডেন্ট অ্যান্ড স্টাডিং ফিজিক্স, হাউ ক্যান আই বিকাম আ ওয়েব ডেভেলপার? এটা আমরা ফ্রিকোয়েন্টলি এই কোশ্চেনটা পেয়ে থাকি, এবং আমাকেও শত শত স্টুডেন্ট জিজ্ঞেস করে যে ভাই আমি তো ফিজিক্স, কেমিস্ট্রি, বাংলা, হিস্ট্রি, তার মানে নন সিএসসি ডিগ্রি এই জায়গাটায় আছি। সেক্ষেত্রে রুবায়েত ভাই আপনার অ্যাডভাইসটা কি হবে, যে একজন কিভাবে ওয়েব ডেভেলপার হতে পারে? অবশ্যই। সো কম্পিউটার সফটওয়্যার ইন্ডাস্ট্রি হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে রেগুলেশনের কোনো বালাই নেই। মানে যদি আমি সিভিল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চাই, then I have to take a 4 years course and I have to get licensed to become an electrical engineer, civil engineer, because these are very আমাকে কিছু স্পেসিফিক জিনিস জানতে হবে, স্পেসিফিক রেগুলেশন থেকে আসতে হবে, রাইট? সফটওয়্যার ইন্ডাস্ট্রি অন দি আদার হ্যান্ড ইজ ভেরি ওপেন, মানে যে কেউ এখানে আসতে পারে এবং যে কেউ যেখানে সবকিছু, এবং মূল সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে নলেজ এবং স্কিল সেট আপনার লাগবে সেটা ওপেন এন্ড ফ্রিলি অ্যাভেলেবল। মানে আপনাকে কোনো ইউনিভার্সিটিতে গিয়ে পড়তে হবে না। আপনি একটা বাসায় বসে একটা অনলাইন কোর্স করে আপনি নিজেকে প্রিপেয়ার করতে পারেন। আপনি গিটহাবে অনেক ওপেন সোর্স প্রজেক্ট আছে যেগুলো দেখে আপনি ওগুলা শিখতে পারেন। স্ট্যাক ওভারফ্লো বা এই ধরনের অনেকগুলো সাইট আছে যেখানে আপনি আপনি যখন সমস্যায় পড়বেন তখন আপনি লোকজনের কাছে যখন উত্তর চাবেন তারা প্রোভাইড করবে সেই উত্তর। সো আমি ব্যক্তিগতভাবে যত ভালো one of the best programmers that I have worked with come from non-CSE degree background. যেমন আমার একজন ফর্মার কলিগ ছিল who was এসেছিলেন যে ইনফেকশাস ডিজিজেস, ওখান থেকে তিনি ব্যাচেলার্স করে সেখানে আসেন এবং তার সফটওয়্যার তৈরি করতে ভালো লাগে। আরেকজন দেখেছি she was a nuclear physicist, ফিজিক্স থেকে পড়াশোনা করে আসছে। So again, আমি বলবো physics makes you even better suited to become a programmer because you আপনি কিছুটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড আছে, so that's not a challenge.
ট্রু। সো আপনি যেটা বললেন আর কি স্পেসিফিক ফিল্ড প্রবাবলি, আমি যদি এখন ডাক্তার হতে যাই ডেফিনেটলি আমার ওই স্পেসিফিক নলেজটাই লাগবে, বাট ভার্সাস টেক ইন্ডাস্ট্রি ইজ ভেরি ওপেন অ্যান্ড দেয়ার, এটা এতটাই ওপেন আসলে। আমি আমার নিজের এক্সাম্পল দিতে পারি যে আমি আসলে মানুষের কাছ থেকে শুনে শুনে কোশ্চেন করে গুগল থেকে দেখে দেখে প্র্যাকটিস করে করে আসলে আমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিখছি। আই এম এ রিয়েল এক্সাম্পল যে এটা কতটা ওপেন। তবে হ্যাঁ, কষ্ট করতে হয়, একটু ধৈর্য ধরে পড়াশোনা করতে হয় ডেফিনেটলি। আই থিঙ্ক যে কোনো বয়সে যে কোনো সময়ে ইউ ক্যান এন্টার ইনটু দ্য টেক ইন্ডাস্ট্রি, বাট আপনার ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকতে হবে। আর এক্স্যাক্টলি। শুরু করার, আমার আসলে হ্যাঁ, হ্যাঁ বলেন। আমার আসলে আপনার উদাহরণটা সবার আগে দেওয়া উচিত ছিল। আমি আর আপনি যখন কাজ করা শুরু করি তখন আপনি ছিলেন নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে, যেখান থেকে পুরোপুরি Right. শিফট হয়ে আপনি টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে এসেছেন, and now you're running this webinar to kind of share your experience with the rest of the people, so which is an inspiring. So you Yeah. know, অবশ্যই আপনি এখান থেকে একদিনে যান নাই, অনেক পরিশ্রম এবং সময়ের ব্যাপার, but it's জি, possible. So nothing is stopping anyone from doing so. এক্স্যাক্টলি। বাট অনেকেই হয়তো এইভাবে পরামর্শ দেয় যে না, তোমার তো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখতে সময় লাগে। সময় তো লাগবেই। রুবাইত ভাই আজকে এই জায়গায় আসছে, ইট টুক টাইম, হিউজ টাইম, রাইট? 4 ইয়ার্স প্লাস হচ্ছে 13, 17, 18 ইয়ার্স লেগে গেছে। তার মানে যে আমরা শুরু করতে পারবো না, কিন্তু ব্যাপারটা এরকম না। এখন আমি শুরু করব, আমি বিগিনার, এটা ফ্যাক্ট। হ্যাঁ, এখন আমার বয়স 40, কথার কথা, আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিখছি। এখন আমি কিন্তু বিগিনার হিসেবেই ট্রিট করা হবে আমাকে, কারণ আমি তো বিগিনারই। সো এটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি বিগিনার হিসেবেই জয়েন করব। ওভার টাইম আমি হচ্ছে এক্সপেরিয়েন্স গ্যাদার করব। আমি ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হব, ফুল স্ট্যাক হই, তারপর হচ্ছে ব্যাক এন্ডের ইঞ্জিনিয়ার হই, ফ্রন্ট এন্ডের ইঞ্জিনিয়ারিং হই। একটা পার্টিকুলার স্পেশালাইজেশনে যাওয়ার জন্য আমার সময় লাগবে, বাট উই শুড স্টার্ট। শুরু না করলে তো আর হচ্ছে না, আমরা যেতেই পাচ্ছি না। থ্যাংক ইউ রুবাইদ ভাই। আম, তারপরে যে কোশ্চেনটি হচ্ছে, সেটা ইজ ইট রিয়েলিস্টিক টু জয়েন ইন এ ওয়েব ডেভেলপমেন্ট কোর্স টু বিকাম এ ওয়েব ডেভেলপার? ভাইয়া মনে হয় অলরেডি একটু আগে অ্যান্সার কিছুটা দিয়ে দিয়েছিলেন, বাট তারপরে আমরা শুনি। এটা হয়তো আমাদের অসংখ্য মানুষের কোশ্চেন যে ওয়েব ডেভেলপমেন্ট কোর্স করে একজন ওয়েব ডেভেলপার হওয়া যায় কিনা, বা এটার জার্নিটা শুরু করা যায় কিনা। অবশ্যই, হ্যাঁ। ওয়েব ডেভেলপার কোর্স করে মানে আমার ধারণা, প্রশ্ন যিনি করেছেন তিনি বুট ক্যাম্পের কথা বলেছেন, রাইট? এবং প্রবাবলি হ্যাঁ। বুট ক্যাম্প গুলা ইজ এ ভেরি গুড রিসোর্স। আমি বলবো ইয়েস, আমি অনেকের সাথে কাজ করেছি যারা বুট ক্যাম্প থেকে এসেছেন, অ্যান্ড দে ওয়ার অ্যাবসলিউটলি ওয়ান্ডারফুল। সো ইট ইজ রিয়েলিস্টিক, বাট দেন এগেন নুরে ভাই যেটা একটু আগে বললো, সময় এবং শ্রম দুটোই দিতে হবে। আহ, আহ, মানে ইটস নট লাইক বুট ক্যাম্প আপনাকে একদম শিখিয়ে দিবে যে এভরিথিং। সো আপনাকে নিজে থেকে বুট ক্যাম্পের কোর্স তো আছেই, বুট ক্যাম্পের যারা আছে তাদের সাথে অবশ্যই কাজ করবেন এবং ইউ লার্ন আ লট, বাট আপনাকেও সেখানে আরো পরিশ্রম দিয়ে দেখতে হবে যে হোয়াট এলস ক্যান আই ডু, অ্যান্ড ওই পরিশ্রমটা যদি আপনি করেন অবশ্যই আমার ধারণা ইউ ক্যান বিকাম আ গুড ওয়েব ডেভেলপার। ইয়া এক্স্যাক্টলি। আর এটি আমি ইয়েতেও দেখেছি, নিউজ গ্রেডেও দেখেছি, অপটিমাইজলিতেও দেখেছি। অনেকেই 6 মান্থ বা 4 মান্থস বুট ক্যাম্প করে পরবর্তী সময় নিজেকে একটু ডেভেলপ করে তারা খুব ভালো ইঞ্জিনিয়ার, ভালো ইঞ্জিনিয়ার মানে একদম মানে টপ 10 জন ইঞ্জিনিয়ার ধরার মধ্যে তারাও পড়ে যেত, এরকম দেখেছি আমি। তো ওই যে একটা ব্যাপার হচ্ছে যে বুট ক্যাম্পে আমরা যেটা হয়, আমরা শিখতে গেলে একটা স্পেসিফিক কারিকুলাম থাকে, রাইট? এবং একাডেমিক কারিকুলাম থেকে এটাও একটু আলাদা, কারণ হচ্ছে একাডেমিকে আমরা 4 বছরের সুযোগ পাই, আর বুট ক্যাম্পে পাচ্ছি হচ্ছে 4 মাস বা 6 মাস বা 1 বছর। তো এই কারিকুলামটা আমাদেরকে প্রথমত একটা স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে নিয়ে যাবে, আমাদেরকে শেখাবে কিভাবে স্টেপ বাই স্টেপ অ্যাটলিস্ট নলেজ দিবে যে কোন জিনিসগুলো শিখতে হবে। ফান্ডামেন্টালস কিছু কিছু প্রজেক্ট করানো হবে, এবং আহ, কিছু ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্স লেভেলের আইডিয়া দেওয়া হয়, যাতে আপনি ওগুলোতে আপনার স্কিলটা পরবর্তীতে ডেভেলপ করে নিতে পারেন। তাই না? তারপর হচ্ছে বাকিটা হচ্ছে আপনার উপরে আর কি, নিজে নিজেই করতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, নলেজটাকে এক্সপ্যান্ড করতে হবে আর কি। দিস ইজ দ্য মূল কনসেপ্ট। থ্যাংক ইউ ভাইয়া। আমি তারপরে একটা জিনিস অ্যাড করতে পারি এখানে, বুট ক্যাম্প আর যেটা আপনি বললেন 4 ইয়ার্স ভার্সেস 6 মান্থস, তো এইভাবে চিন্তা করেন যে বুট ক্যাম্প আপনাকে শেখাচ্ছে, আপনি আপনি গাড়ি চালাতে শিখবেন, তো বুট ক্যাম্প আপনি শেখাচ্ছে হাউ টু ড্রাইভ এ কার, এই যে গাড়ি এভাবে স্টিয়ারিং হুইল, এই যে এভাবে সিগন্যাল যেভাবে দিতে হয় সে করতে হয়, ট্রাফিক জি লাইট জি রুলস গুলো, সো ইউ ড্রাইভ এ কার। যেখানে 4 বছরের যে কোর্স থাকে ওখানে ওখানে হয়তো আরো
ডিপ থিওরিটিক্যাল জিনিস নিয়ে লাইক গাড়ির যে ইঞ্জিন, ইন্টারনাল কম্বাস্টন ইঞ্জিন, তার ফিজিক্সটা কি, ফোর হুইল ড্রাইভ আর ফ্রন্ট হুইল ড্রাইভ মধ্যে পার্থক্য কি, ইলেকট্রিক কার এন্ড নন ইলেকট্রিক কারের মধ্যে পার্থক্য কি, মানে দেয়ার লট অফ ফোকাস এন্ড ডেপথ দ্যাট গোজ ইনটু 4 years। বাট আপনাকে মানে ইঞ্জিন কিভাবে গাড়ি চালানোর জন্য ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা জানতে হবে না, আপনি গাড়ি এমনি চালাতে পারবেন। অবশ্যই ইফ ইউ নো হাউ টু দ্যাট ইঞ্জিন অপারেটস মেক্স ইউ এ বেটার ড্রাইভার সামহাউ। সো একটা উদাহরণ দিয়ে বললাম। সো বুট ক্যাম্পের উদ্দেশ্য থাকে ভেরি প্র্যাকটিক্যাল এন্ড ভেরি স্পেসিফিক, এবং আমি বলবো যে হ্যাঁ, যারা ওটা পার্সু করে অবভিয়াসলি ওটা পার্সু করা উচিত, এবং নিজে থেকে শ্রম দেওয়া উচিত যে অন্য আরো কিভাবে ইনফরমেশন বা থিওরিটিক্যাল নলেজ গেইন করা। রাইট, দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সাম্পল, গাড়ির এক্সাম্পলটা। থ্যাংক ইউ রুবায়েত ভাই। ওকে, আমাদের পরের কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং। সেটা হচ্ছে I tried BCS for 4 years and looks like I am not able to make it. Do I still have time for software industry? তো প্রবাবলি উনি বিসিএস ট্রাই করে ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছেন বা বয়স শেষ হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হতে পারে। আমাদের প্রবাবলি গভর্নমেন্ট জবে একটা সার্টেন এজ রেস্ট্রিকশন আছে, আমি জানি না এখন এটা কত, 30 ইয়ার্স নাকি 32 ইয়ার্স, প্রবাবলি এরকম একটা কিছু। তো স্টিল আপনার জন্য সময় আছে কিনা? ভাইয়া অলরেডি ইনডিরেক্ট ওয়েতে বা ডিরেক্ট ওয়েতে এটার অ্যান্সার দিয়েছেন, বাট তারপরেও আমরা আরেকটু শুনি রুবায়েত ভাইয়ের কাছে। হ্যাঁ, মানে ইটস আনফরচুনেট যে আমাদের দেশে চাকরির উপর এজ এবং জেন্ডারের রেস্ট্রিকশন থাকে, যেটা আসলে নীতিগতভাবে ঠিক না। বাট যাই হোক, এটা রিয়ালিটি, আমাদেরকে মেনে চলতে হবে। বাট আমি বলবো যে নূরে ভাই, ইউ আর এ গ্রেট এক্সাম্পল ফর দিস কাইন্ড অফ এ কোয়েশ্চেন। আপনি এসেছেন এমবিএ ব্যাকগ্রাউন্ড থেকে, and pretty late in your career you made that shift, and from what I can you have been very successful. So নূরে ভাই যদি একজন এক্সাম্পল হতে হয়, আমি বলবো যে it is possible. So আপনি কেন, আপনি why don't you answer this question and বলেন যে কি আপনার পার্সপেক্টিভ থেকে এটা কি ধরনের চ্যালেঞ্জিং হতে পারে। Yeah, sure. So আমি আসলে মানুষের যেটাতে শুরু হয়, এখন তো ছেলেমেয়েরা যথেষ্ট সচেতন। তারপর হচ্ছে এই যে বিভিন্ন কি বলা হচ্ছে, মেন্টররা লাইভে এসে কথা বলছে, এত ভিডিও দেখতে পাচ্ছি আমরা, এত কনফিডেন্স পাচ্ছি। আমাদের সময় কিন্তু এটা ছিল না। অ্যাটলিস্ট আমি যখন শুরু করেছি ওই সময়টাতে এত কিছু ছিল না যে কেউ একজন হয়তোবা পিপল লাইক রুবায়েত ভাইয়ের কাছে আমার যেতে হতো, রুবায়েত ভাই আমি তো এটা শিখতে চাচ্ছি, কি করবেন? আমার স্টিল মনে আছে একটা কোশ্চেন অ্যান্সার, রুবায়েত ভাই মাই স্কিল শিখতে চাচ্ছি। তো ভাইয়া যেটা করলেন যে হ্যাঁ ডেফিনেটলি, উনি যেটা করলেন আমাকে লিঙ্ক পাঠায় দিলে, তখন মনে হয় আমরা স্ল্যাক ইউজ করতাম। তো ওখান থেকে দেখে দেখে আমি শুরু করলাম, ও দিস ইজ মাই স্কিল। হ্যাঁ, পরে আমি অনেক কিছু শিখেছি। বাট এখন দেখেন আপনারা, আমাদের সময় এটা আসলে ডিফিকাল্ট ছিল যে এত রিসোর্সেস ছিল না। এখন তো মোটামুটি ধরলে চলা যায় যে ইউটিউব থেকে একজন মোটামুটি স্টার্ট করার জন্য, জার্নি স্টার্ট করার জন্য একজন ইঞ্জিনিয়ার হওয়া পসিবল। এত রিসোর্সেস আছে, ব্লগস আছে, ফ্রি বুকস আছে। তো ওই সময়টাতে খুবই কম ছিল আমাদের সময়টাতে। তো আমার কাছে যেটা মনে হয়েছে, ইট ইজ অ্যাবাউট মাইন্ডসেট। আমাদের যে সফটওয়্যারটা আছে, আমাদের মস্তিষ্ক, এই সফটওয়্যারের মধ্যে যদি আমি মাইন্ডসেটটা এস্টাবলিশ করতে পারি, আমি ওখানে যেতে চাই এবং আমি এটার জন্য ড্রাইভ দিব। আমি এটার জন্য যা করতে হয় তাই করব। প্রথমত এই মাইন্ডসেটটা দরকার ছিল, হ্যাঁ আমার। তো অনেক কষ্ট হয়েছে, ইট ওয়াজ নট ইজি, মানে আমার জন্য এত সহজ ছিল না টেক ইন্ডাস্ট্রিতে আসা বা ইঞ্জিনিয়ারিং করা। বাট ওই মাইন্ডসেটটা থেকে আমি করেছি কি, একই দিকে জব করছি, একই দিকে পড়াশোনা করছি। ইভেন এমন হয়েছে যে আমি অফিসে যেতাম, বাসায় আসতাম, যখন গাড়িতে যাওয়া আসা করতাম আমি তখনও পড়াশোনা করতাম, কারণ সামহাও আমাকে টাইম বের করতে হতো। তো এটার জন্য ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে মাইন্ডসেট আর হার্ডওয়ার্ক করার ব্যাপারটা। আমি পারসিস্টেন্টলি চেষ্টা করেছি, আমি ছোট ছোট করে জিনিস শিখেছি। আবার এমনও হয়েছে, যেটা কমন মিস্টেক করে ছেলেমেয়েরা, একদিন একটা কিছু দেখে ফেলে। এরকম আমারও হয়েছে, একদিনে দেখেছি, রাতের বেলা সারা রাত জেগে পরের দিনে ওটার এক লাইনও সত্যি কথা বলতে আমার মনে নাই, কারণ আমি কোরিলেট করার চেষ্টা করিনি কখনো। আমি ওটা করছি কি, জাস্ট দেখে গেছি ও এটা এটা এটা। অ্যাকচুয়ালি যে রিয়েল ফ্লেভারটা পাবো, আচ্ছা এটা কেন ইউজ করতেছি, কোথায় ইউজ করতেছি, এটা পরবর্তী সময় আমি জবে পেরেছি। হয়তোবা আমার মতো সবাই লাকি না যে একই সাথে শিখবে এবং জবে অ্যাপ্লাই করবে। বাট ভাইয়া যে এক্সাম্পলটা সব সময় দিলেন যে বিল্ড সামথিং, আপনারা যখনই কিছু বিল্ড করতে যাবেন, আপনাদের লার্নিংটার সাথে ওই জায়গাটাতে আপনারা কোরিলেট করতে পারবেন, একটা কানেকশন তৈরি হবে। আর এটা কোনো এজ ম্যাটার করে না, জাস্ট
আপনি কিভাবে টাইম ম্যানেজ করবেন, সময় বের করবেন আর মাইন্ডসেট, এই কয়েকটা জিনিস থাকলেই আমার মনে হয় যে এভরিথিং ইজ পসিবল, অ্যাটলিস্ট টেক ইন্ডাস্ট্রিতে ইট ইজ ডুয়েবল। ধন্যবাদ, ইটস এ গ্রেট অ্যান্সার। Yeah. So আমাদের নেক্সট কোশ্চেনটাতে আমরা আসি। So are there certain professional certifications that can be achieved to add more value myself entry level position? এন্ট্রি লেভেল পজিশনে আমাদের কোনো একাডেমিকের বাইরে, প্রবাবলি উনি বলতে চাচ্ছেন একাডেমিকের বাইরে কোনো সার্টিফিকেশনস ভ্যালু অ্যাড করে কিনা বা এটা কোনো হেল্প করতে পারে কিনা? যদি রেগুলার সফটওয়্যার ডেভেলপমেন্ট হয় তাহলে আমি বলবো যে সার্টিফিকেশনের খুব একটা প্রয়োজন নেই। মানে এমন না যে আপনার রেজুমেতে সার্টিফিকেশন থাকলে it will be ranked higher than another person, বাট একটা কোম্পানি ভেদে এবং স্পেসিফিক প্রফেশন ভেদে ডিফার করতে পারে। সাপোজ এক্সাম্পল ডেভঅপস বা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এগুলা স্পেসিফিক কিছু জিনিস নিয়ে কাজ করে, লাইক AWS ওর GCP। AWS এর অনেক সার্টিফিকেশন কোর্স আছে, GCP-র অনেক আছে, লিনাক্স এর অনেক আগে থেকেই আছে, বা কেউ যদি ডেটাবেজ নিয়ে কাজ করতে চায় ডেটাবেজ অ্যাডমিনিস্ট্রেশন অনেক সার্টিফিকেশন আছে। সেইগুলোর ক্ষেত্রে ইটস এ ভেরি স্পেসিফিক ক্ষেত্রে সার্টিফিকেশন উড হেল্প। বাট যদি আপনি লাইক দ্য ওয়াইড ইন্ডাস্ট্রিকে এন্টার করেন, লাইক সফটওয়্যার ডেভেলপমেন্ট, এই সফটওয়্যার হতে পারে ওয়েব সফটওয়্যার, মোবাইল সফটওয়্যার, ডেস্কটপ সফটওয়্যার, এন্টারপ্রাইজ সফটওয়্যার, এনি কাইন্ড অফ সফটওয়্যার, সেখানে আমি বলবো যে সার্টিফিকেশনের খুব একটা প্রয়োজন নেই। অবভিয়াসলি যদি আপনি পিওরলি জাস্ট ইন্টারেস্ট থেকে করতে চান, করতে পারেন। একটা একটা বেবি গেইন হবে অবশ্যই, যে এখানে নলেজ আপনি গেইন করতেছেন, সো দেয়ার ইজ নো লস ইন ইট। সো এটা আমি বলবো যে প্রয়োজন নেই, বাট করলে ভালো। ট্রু। আর আরেকটা জিনিস হচ্ছে রুবাইত ভাই, হয়তোবা যারা একদম সিএসসি থেকে আসতেছে, নন সিএসসি দের ক্ষেত্রে যেহেতু একাডেমিক ব্যাকগ্রাউন্ড নেই, তাহলে আমার মনে হয় কোর্স সার্টিফিকেশনটা হেল্প করতে পারে। এবং শুধু সার্টিফিকেশনটা না, সার্টিফিকেশন হলে হবে কি অ্যাটলিস্ট আপনি একটা সার্টিফিকেট নিয়েছেন মানে ওখান থেকে কিছু শিখেছেন, বাট ইউ হ্যাভ টু প্রুভ যে আপনি ওখান থেকে কিছু আউটপুট ছিল। ডেফিনেটলি সার্টিফিকেটের সাথে প্রজেক্টস গুলো মেনশন করতে হবে। আপনি এই সার্টিফিকেট করতে গিয়ে নিজে হোক বা ওই সার্টিফিকেশনের আন্ডারে কোন প্রজেক্ট করেছেন সেগুলোর হয়তো বা লাইভ লিঙ্ক, গিটহাব লিঙ্ক, তারপর হচ্ছে একটু স্পেসিফিক ডেসক্রিপশন দেওয়াটা আমার মনে হয় যথেষ্ট হেল্পফুল হবে এক্ষেত্রে আর কি। হ্যাঁ, ডেফিনেটলি, মানে সার্টিফিকেশন আর তার সাথে যদি কিছু একটা থাকে যেটা মোর ট্যাঞ্জিবল, তাহলে আমার মনে হয় ওটা সিগন্যাল করে যে আপনার আগ্রহ আছে, আপনার উৎসাহ আছে, আগ্রহ আছে, এবং একটা জিনিসের পরিশ্রম দিয়ে সেটার বেনিফিট পেয়েছেন। সো দ্যাট উইল ডেফিনেটলি হেল্প ইউ। জি, ওকে, আমরা নেক্সট কোশ্চেনটাতে আসি। হোয়াট আর দ্য মাস্ট নিডেড স্কিলস ফর এ ফ্রেশার্স? একজন ফ্রেশার হিসেবে আমাদের ইন্ডাস্ট্রিতে কোন কোন স্কিলগুলো দরকার হয়? ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বিকজ যারা যখন জাস্ট ইউনিভার্সিটি থেকে বের হয়, জিনিসটা যদি চিন্তা করেন যে চাকরির যে বাজার, সেটা একটা বাজার, লাইক ইটস এ মার্কেট। আর আমরা যারা আছি এই মার্কেটে, যারা প্রফেশনাল, উই উই হ্যাভ টু মেক আওয়ারসেলফ ভায়াবল প্রোডাক্ট ইন দিস মার্কেট, যে আমাদেরকে সেল করতে হবে কোম্পানিদের কাছে যে কেন তারা আমাদেরকে হায়ার করবে, রাইট? ফ্রেশাররা যখন মার্কেটে এন্টার করে, দে হ্যাভ ভেরি লেস মার্কেট ভ্যালু। সো তাদের প্রথম উদ্দেশ্য থাকে যে হাউ ডু আই মেক মাই মার্কেট ভ্যালু গো হায়ার, রাইট? দুইটা জিনিস আমি বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর এ ফ্রেশার। একটা হচ্ছে the ability to learn, কত তারা যে কত তাড়াতাড়ি শেখা যায় একটা জিনিস, এবং শিখে এখানে গেইন করা যায় একটা সার্টেন লেভেল অফ এক্সপার্টিজ। মানে যখন একটা কোম্পানিতে একজন ফ্রেশার ঢুকে, আদার লাইক যে ধরে নেওয়া হয় সে প্রোগ্রামিং পারে, তাকে প্রোগ্রামিং শেখাতে হচ্ছে না। লেটস সে ইটস ওয়েব ডেভেলপমেন্ট, সো সে জানে ওয়েব ডেভেলপমেন্ট কিভাবে করতে হয়। বাট কোম্পানির ভিতরে ঢোকার সময় কোম্পানির রিসোর্সেস, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির মার্কেটিং, কোম্পানির যে স্ট্রাকচার, সেগুলো শিখে কোম্পানির ভিতরে কিভাবে ভ্যালু জেনারেট করা হয় সেটা জন্য তাকে খুবই তাড়াতাড়ি শিখতে হবে। সো দ্যাটস ওয়ান, অ্যাবিলিটি টু লার্ন। দ্বিতীয় ব্যাপার হচ্ছে কমিউনিকেশন, এবং এই জিনিসটা
কোনো স্পেসিফিক কোর্স নেই কোনো ইউনিভার্সিটিতে, এবং এখানে আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে যে আমি যখন একটা টিমের সাথে কাজ করি, ওই টিমের লোকজনদের সাথে আমি প্রপারলি কমিউনিকেট করতে পারি। এখানে কমিউনিকেট করার মানে হচ্ছে আম আমি যে প্রবলেমটা সলভ করতেছি, this is the solution and this is why the solution is good, or আমি একটা প্রবলেমে পড়ছি, এই প্রবলেমটা কি এবং কিভাবে হেল্প চেতে হবে। এগুলো হচ্ছে ২ টো উদাহরণ কমিউনিকেশনের উপর। So communication skill and ability to ramp up fast. ওই ২ টা হচ্ছে very important for a skill as a very soft skill set. ট্রু। আর আপনার প্রথম যেটা ছিল লার্নিং এবিলিটি বা লার্নিং মেন্টালিটি, এই জিনিসটা এটা আমি দেখছি যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে একটা জিনিস নিয়ে লেগে থাকলে কখনোই হয় না। আমাদের ওভার টাইম চেঞ্জ করতে হয়, স্কিল সেট চেঞ্জ করতে হয়, আপডেট করতে হয়। ইটস লাইক এটা লাইফ টাইম, মানে যতদিন আমরা জব করব বা আছি ইন্ডাস্ট্রিতে প্রবাবলি কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতেই হয় আর কি। সো লাইক দ্য ডক্টর প্রফেশনের মতো আর কি, এটা কন্টিনিউ করতেই হয়। ওকে, থ্যাংক ইউ রুবাইত ভাই। আমরা নেক্সট কোশ্চেনটাতে যাই। Will it be considered impolite if I send an email to any recruiter company asking for an internship if they haven't posted any openings? অনেক কোম্পানিতে ওপেনিংস থাকে না, বা আমার পছন্দের একটা কোম্পানি থাকতে পারে, সেখানে কোনো টেক রিক্রুটারকে বা হিউম্যান রিসোর্স ম্যানেজারকে আমাদের ইমেল করাটা কি ইমপ্লয়েড হবে কিনা রুবাইত ভাই? এটা কি ঠিক হবে কিনা বা উচিত হবে কিনা? অবশ্যই এটা আমি মনে করি না এটা impolite বা অনুচিত। এটা definitely networking is a big part of finding the opportunity, right? So এটা Yeah. নেটওয়ার্কিং এর মধ্যে পড়ে যে কিভাবে আমি লোকজনের সাথে নেটওয়ার্ক করতেছি। অবশ্যই আপনার অ্যাপ্রোচ এমন হওয়া উচিত যাতে যাকে আপনি রিচ আউট করতেছেন সে আপনার ব্যাপারে একটা ভালো ধারণা তৈরি করে। সাপোজ আপনি কাউকে LinkedIn এ রিকোয়েস্ট পাঠালেন without any introduction, and that person doesn't know you, and you didn't give a kind of any detail about why you're trying to connect with this person. জি। There's a very low chance of that person responding to you. At the same time, আপনি তাকে ৪ পৃষ্ঠা লম্বা রচনা লিখলেন, তার পড়ার সময় নেই। So that also not going to work. So আপনাকে find করতে হবে খুব brevity and to the point যে why are you reaching out and why do you feel like he would be a good addition to the whatever company that that person belongs to. It's a good step start, and it's a good shows initiative that আপনার উদ্দেশ্য উৎসাহ আছে, আপনি ইনিশিয়েটিভ নিতে পারেন এবং আপনি জড়তা কাটিয়ে কারোর সাথে কথা বলতে পারেন। So that's a good signal. And approachটা যদি আপনার ভালো হয় তাহলে আমি বলবো আমি বলবো যে it's a good strategy. নাইস। থ্যাংক ইউ রুবাইত ভাই। দিস ইজ এ গ্রেট অ্যান্সার। ইয়া, আমাদের এইভাবে আসলে রেসপন্স করা উচিত, বা কারো কাছে অ্যাপ্রোচ করলে অ্যাপ্রোচটা স্পেসিফিক হওয়া উচিত এবং নিজের সম্পর্কে একটু বলা, বাট ইটস নট লাইক যে বিগ, রুবাইত ভাই যেটা বললেন ভেরি কনসাইজ, যাতে অল্প, কারণ সবাই বিজি। এমন না যে আমি শুধুমাত্র ওই মানুষটাকে পাঠাচ্ছি, টেন্স টোয়েন্টিস হান্ড্রেডস অ্যান্ড থাউজেন্ডস অফ ইমেল বা মেসেজ পার ডে একটা বিজি মানুষ রিসিভ করে। সো সেখানে পেতে হলে ডেফিনেটলি একটু টাইম নিয়ে আমাকে চিন্তা করে ওনার কাছে রিচ আউট করতে হবে, যাতে খুব স্পেসিফিক জিনিসগুলো হয়, আমি কি, কেন রিচ আউট করতেছি এবং পারপাসটা কি, উনি যেন ক্লিয়ারলি বুঝতে পারে। হ্যাঁ, Awesome. একটা জিনিস আমি যেটা আমি ফলো করি পার্সোনালি ইজ আচ্ছা। আমার যে ইমেইল বা যেটার মেসেজ এটার লেন্থ কতটুকু। সো একটা জিনিস আচ্ছা। মনে রাখতে হবে, লোকজন এখন ইমেইল পড়ে বা মেসেজ হোয়াটএভার ইজ সেন্ড দেম পরে হচ্ছে তাদের মোবাইল সেল ফোনে, রাইট? মোবাইল ফোনে। সো আপনি যদি ধরে নেন দিস ইজ এ ফোন, আপনার যে ফোনটা সরি এটা লাইক সো আপনার মেসেজটা যদি এই ফোনের মধ্যে একটা স্ক্রিনে আটকে যায়, দ্যাটস এ গুড। লাইক আমি দেখলাম, আমার ধারণা হয়ে গেল এবং আমি বুঝতে পারছি কি বলবেন। সো দ্যাটস এ গুড স্ট্যান্ডার্ড। সো আপনি যদি একটা মেসেজ যদি একটা ফোনের একটা মেসেজের মধ্যে স্কিপ করতে পারেন, গুড স্ট্যান্ডার্ড। আপনাকে স্ক্রল করতে হচ্ছে না, পরে পেয়ে যাচ্ছে হচ্ছে না, আবার এক লাইনেরও না। সো দ্যাটস ওইটা যদি টার্গেট করেন আই থিংক ইটস এ গুড স্ট্র্যাটেজি। Yeah, that's a great strategy indeed. True. Thank you. What are the lacks in academic curriculum versus industry knowledge? Um, সো ওকে, আই থিঙ্ক এটা রুবাইত ভাই এখন বলতে পারবে, কারণ রুবাইত ভাই একাডেমিকও ছিল, ইন্ডাস্ট্রি নলেজও ছিল। তো আই ডোন্ট নো এটা ল্যাক কিনা, বাট প্রবাবলি নলেজটাকে গ্যাদার করা
হয়তো ইন্ডাস্ট্রি নলেজটার সাথে কিভাবে অ্যালাইন করা যেতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, ইটস গুড। আপনি যেটা বললেন সেটা ঠিক। ইটস নট আ ল্যাক, দ্য ফোকাসটা ডিফারেন্ট। একাডেমিকের ফোকাস হচ্ছে একাডেমিক দিকে। তারা আপনাকে কিছু হয়তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখায়, বাট সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে মাস্টারি করা সেটা তাদের উদ্দেশ্য না। তাদের ফোকাস Right. হচ্ছে আপনি অ্যাজ আ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট ক্যান ইউ ক্রিয়েট এ নিউ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর ক্রিয়েট এ নিউ ডেটাবেস। কারণ যারা এখন যেটা পাইথন বলেন আর মাইএসকিউ বলেন, কোন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানাইছে, তাই না? তারা একাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। দ্যাটস একাডেমিক্স ফোকাস। বাট ইন্ডাস্ট্রি ইজ মোর ভোকেশনাল। আমরা একটু আগে যে গাড়ির কথা বলছি, ড্রাইভিং এ কার ভার্সেস আন্ডারস্ট্যান্ডিং দ্য হাউ কার ওয়ার্কস, তাদের দুইটা ফোকাস দুই দিকে। এখন if you are academic student and you are learning about theory but you also want to learn about industry or just how to understand কিভাবে জিনিসপত্র তৈরি হয়, then you have to give an extra um, attention to it, extra effort to it. On top of your academic knowledge, you have to give an extra knowledge. এবং নুরে ভাই যেটা বললেন, এটার জন্য কোনো কোর্স মানে কোনো ইউনিভার্সিটিতে যাওয়া লাগবে না, কারণ রিসোর্সেস আর ফ্রিলি অ্যাভেলেবল। সো আমি বলবো যে it's not a lack, focus different, and depending on what you want to do, you have to put an effort into gaining that extra context. রাইট। আর এমনিতে রুবাই ভাইয়ের সাথে আমি একটু অ্যাড করি, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য এটা ল্যাক না, এটা আমাকে ইমপ্রুভ করতে হয়। সেটা হচ্ছে আমার তো অ্যাপ্লাই করতে হবে, একটা সলিড রিজিউমি লাগবে, রাইট? একটু সময় নিয়ে একটা রিজিউমি তৈরি করা, কারণ রিজিউমিটার উপরে আমার সবকিছু নির্ভর করতেছে। কারণ রিজিউমি দেখে যদি কেউ না ডাকে, আমি তাহলে জবতে যেতে পারছি না। আর হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল তৈরি করা ভালোভাবে, কারণ এখন তো শুধুমাত্র অফিস জবই না, মানে ডেস্ক জবই না, আমরা হাজার হাজার রিমোট জব ইজ আউট দেয়ার, রাইট? তো এই জবগুলোর জন্য মানুষ আমাদেরকে যেন খুঁজে পেতে পারে, একটা ভালো লিঙ্কডইন প্রোফাইল থাকে, আমাদের গিটহাবটা কুইকলি চেক করলে যেন গিটহাবের মধ্যে একটা কনসিস্টেন্ট ফ্লো থাকে, গিটহাব গ্রাফ আছে একটা, তো এখানে টুকটাক করে মাঝে মাঝে আপডেট করা করে, তাতে করে আমাদের এটা রিফ্লেক্ট করে যে আমরা লার্নার, কন্টিনিউয়াস লার্নার। এটা আসলে খুবই হেল্পফুল হবে আই থিঙ্ক। ভাইয়া যেগুলো বললেন সেগুলোর সাথে এই 2-3টা জিনিস অ্যাড করলে আমার মনে হয় যে আপনি মোটামুটি যথেষ্ট ইন্ডাস্ট্রির জন্য। আমাদের আরেকটি কোশ্চেন ছিল, এটার পরে আসছি, আমাদের অডিয়েন্স থেকে কিছু কমেন্টস এসেছিল। সো একটা কমেন্ট ছিল, একটু এটাকে সারফেস করি। আমি যদি কম্পিটিটিভ প্রোগ্রামিং না করি তাহলে আমাকে কি কি প্রবলেম ফেস করা লাগতে পারে? ওকে, একটা জিনিস ক্লারিফাই করা উচিত, এখানে আমরা ডিসকারেজ করতেছি না লোকজনকে যে কম্পিটিটিভ প্রোগ্রামিং করবেন না। অবভিয়াসলি মানে যেটা যদি আপনার উৎসাহ থাকে অবশ্যই করবেন। এবং আমার মনে হয় ইফ ইউ আর ইন স্টাডিং কম্পিউটার সায়েন্স, দেন মেবি সবাইকে অ্যাটলিস্ট ট্রাই করা উচিত কম্পিটিটিভ প্রোগ্রামিং এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। সো আমার ধারণা, যে প্রশ্ন যে করেছেন তা জানতে চাচ্ছি, যদি আমি কম্পিউটার প্রোগ্রামিং না করি তাহলে কিভাবে আমি সিগন্যাল করব একটা কোম্পানির কাছে যে I'm a good investment, right? তো again আমি রিপিট করব my previous advice about building. Let's say আপনি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন, যে কোম্পানি iOS অ্যাপ তৈরি করে। So now আপনাকে probably they would not be super interested যে আপনি কম্পিটিটিভ প্রোগ্রামিং কত ভালো করেন, right? তারা ইন্টারেস্ট করবে যে can you build an iOS app বা can you build an Android app? So again, if you have some samples like a game developed person but whatever it is, it's a good way to signal that. So এটা very specific approach হতে পারে এরকম কোম্পানির জন্য, যে আপনি একটা স্পেসিফিক কোম্পানিকে টার্গেট করেছেন, অথবা it could be very general, যে আপনার বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে বা অনেক ধরনের ইনিশিয়েটিভ আছে যেটা আপনি নিয়েছেন, এবং আপনি ওটা আপনার রেজুমেতে পোস্ট করতে পারেন, these are the things that I did on top of the work, my 4-year study at the university. নাইস। রুবায়েত ভাই, আমি একটা জিনিস দেখি, যদিও এটা আমাদের কোশ্চেনে আমি এটা নোটিস করেছি, বাইরের দেশে, আমাদের বাংলাদেশে এই জিনিসটা কম দেখি আমি। বাইরের দেশে যেটা হয়, সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে ওরা হচ্ছে সামার ভ্যাকেশন বা কিছু একটা ছুটি পেয়ে গেলে মার্কেটে, ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপ করতে যায় একটা শর্ট টাইমের জন্য, 2 মান্থস বা 3 মান্থস। এবং যারা এই ধরনের ইন্টার্নশিপ গুলো করে, আমি পরবর্তী সময় দেখেছি
যে ওরা যথেষ্ট ভালো ইঞ্জিনিয়ার হয় বা টেক ইন্ডাস্ট্রিতে চলে আসে। আমাদের বাংলাদেশে যদিও এই সুযোগটা একটু কম। আপনার কাছে কি মনে হয় এই জিনিসটা স্টুডেন্টদের কাছে কতটুকু হেল্পফুল হতে পারে? হ্যাঁ, এটা খুবই হেল্পফুল। আমি অনেক ইন্টার্নদের সাথে কাজ করেছি যারা খুবই স্মার্ট অ্যান্ড যারা খুবই দে ক্যান গেট থিং ডান। হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে ওইটা অ্যাজ এ সিস্টেম আমাদের দেশে এটা নেই এবং আমার মনে হয় এটা থাকা উচিত। কারণ এইসব ইন্টার্নরা ওইখানে ৩ মাস কাজ করে, তারপর আবার চলে যায় কলেজে এবং ওই ৩ মাসের মধ্যে তারা যদি ভালো কাজ করে এবং ভালো ইমপ্রেশন তৈরি করতে পারে, when they come back they can get a permanent offer from that company. আরেকটা জিনিস বলে রাখা উচিত, এখানে যারা ইন্টার্নশিপ করতে আসে তারা কিন্তু তাদের স্কিল লেভেল একটা সার্টেন পর্যায়ে থাকে, যে তাদেরকে প্রোগ্রামিং শেখাতে হয় না। তাদেরকে শেখাতে হয় যে ওই কোম্পানির মানে প্রজেক্টে কিভাবে কন্ট্রিবিউট করা যায়। সো আমার মনে হয় দ্যাট ইজ সামথিং ল্যাকিং অ্যাজ আ ইন আওয়ার এডুকেশন ইন্ডাস্ট্রি। এবং আমি জানি না, লাইক if I were there and optimizely, I would try to do something about it. Maybe একটা কোম্পানি যদি একটা ভালো ইনিশিয়েটিভ নেয় একটা ইউনিভার্সিটির সাথে, I think we can build a good example case and that other companies and universities can follow. ট্রু। আর আই থিংক আপনি যেটা বললেন আমাদের প্রবাবলি ইউনিভার্সিটি গুলাকেও যেমন সচেতন হতে হবে, একই সাথে আমাদের যে সফটওয়্যার কোম্পানিগুলো আছে ওনাদেরও এই ধরনের একটা মাইন্ডসেট অনেকেরই আছে। অনেক কোম্পানি খুবই অ্যাগ্রেসিভ এই জিনিসটাতে হেল্প করে, বাট কোম্পানিগুলো যদি এভাবে অপরচুনিটি দেয়, কারণ হচ্ছে সুযোগ না পেলে ফ্রেশার্সরা সারা জীবনই ফ্রেশার্স থেকে যাচ্ছে। হ্যাঁ, অ্যাটলিস্ট ২-৩ মাসের করে যদি সুযোগ দেওয়া হয় কিছু কিছু স্টুডেন্টদেরকে, অ্যাটলিস্ট কোনো কিছু না জানলেও তারা ইন্ডাস্ট্রি নলেজটা পাবে একটা টেক কোম্পানি থেকে। তো ইউনিভার্সিটি এবং টেক কোম্পানির কম্বিনেশনে যদি কোলাবোরেশনে যদি এই ধরনের সুযোগগুলো তৈরি করে দেওয়া হয় আমাদের ছোট ভাই বোনদেরকে, আই বিলিভ মানে রিয়েলি আমরা একটা সলিড টেক কমিউনিটি তৈরি করতে পারবো, এটা বলে আমার বিশ্বাস আর কি। Right. ওকে, আমাদের আরেকজন ফেসবুক ইউজারের কোশ্চেন ছিল এখানে, ক্যান ইউ টেল আস সামথিং অ্যাবাউট সাইবার সিকিউরিটি ক্যারিয়ার অ্যাজ এ ফ্রেশার? এটার অপরচুনিটি বাংলাদেশে অথবা বাহিরে কেমন রয়েছে? প্রথমত বলে রাখি যে সাইবার সিকিউরিটি বা ইনফোসেকে আমার ক্যারিয়ার না, আমার কোম্পানি সাইবার সিকিউরিটি ইন্ডাস্ট্রিতে কাজ করে। তো বাট আপনি যেটা বলতেছেন সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি যারা সাইবার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, যারা সিকিউরিটি তারা কিভাবে ব্রেকিং করবে, রাইট? এবং আমি বলবো এটা প্রবাবলি ইটস এ মোর ডিরেক্টেড। সো আপনাকে বুঝতে হবে যে একটা সিস্টেমের কি কি ভালনারেবিলিটি আছে যেটাকে এক্সপোজ করা যায় এবং কিভাবে সেই ধরনের গ্যাপ গুলাকে ক্লোজ করা যায়। আমি বলবো যে ইটস এ ভেরি ইউনো ফ্লেজিং ইন্ডাস্ট্রি, অনেক ডিমান্ড আছে এবং এটাতে এন্ট্রি করা আমি বলবো যে অন্যান্য জেনারেল সফটওয়্যার থেকে একটু বেশি ডিফিকাল্ট, বিকজ এখানে ভেরি স্পেসিফিক জিনিসগুলো নিয়ে কাজ করতে হয়। সো প্রচুর অনলাইন রিসোর্স আছে যে হাউ ডু ইউ কাইন্ড অফ গেট ইনটু ইট। Sorry, আমার answer গুলো very kind of broad, but in general, if you want to become a cybersecurity engineer, you have to understand how to break an application instead of building an application. So maybe focus একটু different. So building plus আমি কিভাবে এটা ভাঙা যায় এবং ওই ভাঙাটাকে কিভাবে প্রতিরোধ করা যায়, সো ওই মেন্টালিটিটা গ্রো করা উচিত আমার মনে হয়, তাহলে you have a potential in this field. ট্রু, দিস ইজ আ গ্রেট অ্যান্সার বাই দ্য ওয়ে। ওকে, আমরা অনেক সময় নিয়ে নিয়েছি, আর আমরা লাস্ট আরেকটা কোশ্চেন রুবাইদ ভাইয়ের কাছে রাখবো। প্রবাবলি এটা আমারও কোশ্চেন আর কি। সো হোয়াট ইজ ইউর বেস্ট অ্যাডভাইস ফর বিগিনার টেক এনথুজিয়াস্ট? সো প্রবাবলি এটা বিগিনার থেকে ইন্টারমিডিয়েটও হতে পারে। সো রুবাইদ ভাই, এটা আমার জন্য প্রবাবলি এটা অ্যাপ্লিকেবল। সো আপনার এমনিতে ইন জেনারেল অ্যাডভাইস গুলো কি আপনার এক্সপেরিয়েন্স থেকে, এত বছর থেকে আপনি ইন্ডাস্ট্রিতে আছেন, সো আপনি যদি একটু শেয়ার করতেন আপনার এটা আর কি নলেজটা এখানে। শিওর। সো টেক ইন্ডাস্ট্রিতে ঢোকার যে জিনিসটা রিয়েলাইজ করতে হবে, there is no one stopping you except yourself. আমি যদি কালকে ডাক্তার হতে চাই,
I cannot go out in the street and kind of treat people because that's illegal. আমাকে ধরে নিয়ে যাবে. If I go and try to become a software engineer, no one's stopping me. I can build a software by just by just using the resources that I have. So only thing আমাকে stop করবে is just আমার মনের মধ্যে ভয় বা আশঙ্কা যেন হতে পারবো কিনা. So ওইটা যদি আপনি overcome করতে পারেন, so first overcome that and then the world is your oyster. So Nure bhai is a great example of how to get that done. So আমার যেটাই advice থাকবে, just overcome your fear and try to build something. কেউ আপনাকে আটকাইতেছে না এখানে এই ফিল্ডে. It's a very open-ended field. যে কেউ ঢুকতে পারে. নাইস। আই থিঙ্ক ভাইয়া যে অ্যান্সার গুলো দিলেন, আই বিলিভ আসলে এগুলোই হচ্ছে কমন অ্যান্সার। মানে লিটারালি হয়তো আমরা জানি না বা জানার চেষ্টাও করি না, বাট ভাইয়া যে জিনিসগুলো দিলেন সেটা ডেফিনেটলি উনি ওনার এতদিনের এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করেছেন, সেটা আমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ছিল। আর পিপল লাইক রুবায়েত ভাই আমাদের কমিউনিটিতে আসা, আমাদের অডিয়েন্সদের সাথে কোলাবোরেট করা, ডিসকাস করা এবং ওনার নলেজ গুলো জানা এবং সেটাকে কাজে লাগা, আই বিলিভ এটা আমাদের জন্য আসলে অনেক গর্বের বিষয়। আর ডেফিনেটলি রুবায়েত ভাই, আমি জানি যে বাহিরে যারা থাকেন, উইকেন্ড হয়তো বা আপনার কোনো একটা প্রোগ্রাম ক্যান্সেল করেও আসতে হয়েছে এখানে, জাস্ট আই আন্ডারস্ট্যান্ড যে জাস্ট বিকজ অফ বেঙ্গলি কমিউনিটি। প্রবাবলি যে কোনো কমিউনিটিতে আপনি হেল্প করতেন এটা, বাট বাংলাদেশের প্রতি ডেফিনেটলি একটা সফট কর্নার আছে। আমাদের ছোট ভাই বোনদেরকে এভাবে যদি আপনারা বিভিন্নভাবে নলেজ শেয়ারিং করে বা বিভিন্নভাবে হেল্প করতে পারেন, ডেফিনেটলি আই বিলিভ যে আমরা ইভেন বঙ্গডেভেও যেটা চিন্তা করি, আমরা একদিন একটা গ্রেট টেক কমিউনিটি তৈরি করব। সো সবাই মিলে, মানে মেন্টরসরা, আপনাদের মতো সিনিয়র মানুষরা যারা দেশে বিদেশে আছেন, বাংলাদেশের টেক ইন্ডাস্ট্রি এবং এডুকেশন সিস্টেম সবাই মিলে যদি আমরা চেষ্টা করি, আই বিলিভ যে হয়তো বা গার্মেন্টস ইন্ডাস্ট্রির মতো যে চেঞ্জেসটা আমাদের আসার কথা ছিল, হওয়ার কথা ছিল, আমরা টেক ইন্ডাস্ট্রিতে সেটা পারিনি যদি পাশের দেশ ইন্ডিয়ার সাথে কম্পেয়ার করি। তো আই বিলিভ যে আমরা ভেরি সুন ইনশাল্লাহ ওই রকম একটা জায়গায় যেতে পারবো। রুবায়েত ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ডিয়ার অডিয়েন্সেস, আপনারা যারা শিখতে এসেছেন, আই হোপ আপনারা হয়তোবা অনেকেই অনেক কোশ্চেন করেননি, বাট সবগুলো কোশ্চেনের মধ্য দিয়ে আপনারা একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং পেয়েছেন যে অ্যাটলিস্ট টেক ইন্ডাস্ট্রি কি, কিভাবে যেতে হবে, আপনাকে কিভাবে প্রিপেয়ার করতে হবে। আর সবকিছুর বাইরে, আমি টেকে সিএসসি পড়াশোনা করছি আর না করি, আপনার মাইন্ডসেটটা ইম্পর্টেন্ট। এটা রুবায়েত ভাইয়ের কথা থেকেও বারবার চলে আসছে যে ইউ শুড হ্যাভ এ গ্রেট মাইন্ডসেট টু মেক এ গ্রেট চেঞ্জ, রাইট? তো এই জিনিসটা যদি থাকে, আর কমিউনিটি এখন ওপেন, রুবায়েত ভাইরা বাংলাদেশের অনেক, বিদেশের অনেক মেন্টরসরা কমিউনিটিতে যথেষ্ট হেল্প করে। আপনাকে জাস্ট জিজ্ঞাসা করতে হবে বা হেল্প চাইতে হবে। দেয়ার আর সো মেনি পিপল আউট দেয়ার আপনাকে হেল্প করার জন্য। এই হেল্প চাওয়ার মেন্টালিটিটা থাকতে হবে। সো আই বিলিভ যে আপনাদের এই লার্নিংটা অ্যাটলিস্ট কিছু মানুষকে হলেও হেল্প করেছে এবং ফিউচারে যারা দেখবেন ওনারা যথেষ্ট নলেজ পেয়ে যাবেন এখান থেকে। আর ডেফিনেটলি আমার জন্য, রুবায়েত ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। আর রুবায়েত ভাই, থ্যাংক ইউ এগেইন সো মাচ ফর জয়নিং টুডে। অ্যান্ড ডিয়ার অডিয়েন্সেস, আপনাদের ধৈর্য ধরে অনেক পেশেন্স নিয়ে আমাদের কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলের জন্য শুভকামনা রয়েছে। তো রইলো। আর শেষ করার আগে রুবায়েত ভাই, এনি লাস্ট থট ফর আওয়ার অডিয়েন্সেস অর ইন জেনারেল? No, আমি জাস্ট বলবো থ্যাংক ইউ এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট এন্ড থ্যাংক ইউ আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। There is some great questions and আমি জাস্ট বলবো যে হ্যাঁ, যখন আপনি একটা কিছু স্টার্ট করেন as a something, it looks like অনেক অনেক লম্বা রাস্তা এবং অনেক বাধা বিপত্তি, বাট এটা সবার সামনেই থাকবে এবং এটা যে কোনো ইন্ডাস্ট্রিতেই থাকবে। কোনো ইন্ডাস্ট্রি নাই যে আপনি একদম টপে চলে যাবেন খুব তাড়াতাড়ি। সো আমি সেটাই বলবো আরকি সবাইকে। পরিশ্রম করেন এবং ধৈর্য ধরেন। আপনার যদি উৎসাহ থাকে আপনি নিশ্চয়ই ওভারকাম করবেন। Amazing. Thank you again so much, Rubaiyat Bhai, and dear audiences, thank you so much again, and take care everyone. Allah Hafiz for today. Assalamu alaikum, Rubaiyat Bhai. ওয়ালাইকুম আসসালাম। Allah Hafiz.